এই মঞ্চে আমি আগেও এসেছি, কিন্তু কখনো এত লোক দেখিনি। মানে আমি বোধিচিত্তে বক্তৃতা দিতে আসতাম, 10 থেকে 12 জন লোক থাকতো, এবং পরে ইউটিউবের নিচে লোকের মন্তব্য থাকতো, মাত্র এই কয়টা শ্রোতা, কোনোরকম প্রশ্ন করে না, নড়ে না, চড়ে না, মানে একেবারে বাবুরাম সাপের মতো। কিন্তু আজকে আশা করি আপনারা নড়াচড়া করবেন। আপনারা প্রাণ দিয়েছেন, আমরা প্রাণ দিয়েছি, অনেক আত্মত্যাগ করেছি, যার ফলে এই আলোচনাটা সম্ভব হয়েছে এবং আপনাদের উপস্থিতি একটু বেড়েছে। কারণটা পরিষ্কার করে বলা দরকার যে আমরা কোথা থেকে শুরু করব। যেমন সবাই বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা সংস্কার করা দরকার। আপনারা বেয়াদবি মনে করবেন না যে আমরা কি আসলে জানি শিক্ষা ব্যবস্থা কী জিনিস। শিক্ষা ব্যবস্থা থেকে রাষ্ট্র ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা যাকে বলি তা কিভাবে আমরা আলাদা করতে পারি। আমি বলবো এই দুটো একই জিনিসের দুই রকম নাম মাত্র। একটা বইতে যেমন 3টা মাত্রা থাকে, এটা লম্বা কত, প্রস্থে কত, অথবা এটা গভীর কত, 1 ইঞ্চি বই না 2 ইঞ্চি বই, সেরকম আমরা বলবো একদিক থেকে দেখলে এটাকে মনে হয় রাষ্ট্র, আরেক দিক থেকে মনে হয় অর্থনীতি, আরেক দিক থেকে মনে হয় শিক্ষা ব্যবস্থা বা সংস্কৃতি ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার যে সম্পর্ক ঘনিষ্ঠ সেটাই বলছি আমি। যদি এই রাজনৈতিক পরিবর্তনটা না হতো, 5ই আগস্ট অথবা 36শে জুলাই যে নামে বলেন, এই পরিবর্তনটা না হতো, হয়তো আমরা শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন করা সম্ভব সেই 3টা করতেও আমাদের একটু দেরি হতো, অসম্ভব না হলেও। সেই দিক থেকে বলবো আগে কোথায় পরিবর্তন করতে হবে। আপনাকে অভিজ্ঞতায় বলছে আগে রাষ্ট্রে পরিবর্তন করতে হবে, তাহলে শিক্ষায় পরিবর্তন সম্ভব। এটা হচ্ছে যাকে বলা স্বল্পমেয়াদী ব্যবস্থা। কিন্তু যদি আপনি শিক্ষা ব্যবস্থা গোড়া থেকে না বদলান, এই রাষ্ট্র এবং অর্থনৈতিক ব্যবস্থা বদলাবে না। তাহলে একটা আরেকটার উপর নির্ভরশীল। শুধু পার্থক্য এই হতে পারে যে একটা স্বল্পমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। আপনি যদি যুক্তির খাতিরে বলতে চান একটা মধ্যমেয়াদীও আছে, সেটাও আমি একটু ওরে বলবো। তাহলে আমরা যদি দেশের রাজনৈতিক ব্যবস্থা একটা স্থায়ী পরিবর্তন আনতে চাই, মানুষ ছাড়া তো সেই পরিবর্তন সম্ভব নয়। আমরা মানুষ তৈরির জন্য শিক্ষা ব্যবস্থাটাকে একটা মাধ্যম বা মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে নিতে পারি, তাই কি না? এই জন্য আমি যে 3টা শব্দ ব্যবহার করেছি, ওনারা যখন বললেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো, তো আমি কয়েকটা বিশেষণ ব্যবহার করেছি। একটা হচ্ছে জাতীয়, আরেকটা হচ্ছে ন্যায়ভিত্তিক, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক। গণতন্ত্র কথাটা তো আমরা সবসময় শুনে আসছি। এখন ন্যায়ভিত্তিক বা কী জিনিস, আপনি হয়তো ন্যায় কথাটা যদি পছন্দ না হয় জিজ্ঞাসা করতে পারেন, এটার মানে হচ্ছে বাংলায় সমতাভিত্তিক। আর যারা ইংরেজি ছাড়া একটু কষ্ট হয় বুঝতে, তাদের জন্য বলে ইকুইটেবল। এটা মানে সমতা, ন্যায় মানে কি? আমরা যখন আমি দেখতে আমার বাবার ন্যায়, মানে আই এম লাইক মাই ফাদার। এখানে ন্যায় শব্দের অর্থ হচ্ছে মতন, অনুরূপ। প্ল্যাটোর সংজ্ঞা আমি সবসময় উদ্ধৃত করি, রিপাবলিকের মধ্যে একটা উক্তি আছে, ন্যায় হচ্ছে একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে 4 বাহু 4 কোণ পরস্পর সমান, এই জন্য উনি বলেন ন্যায় একটি বর্গক্ষেত্র, জাস্টিস ইজ এ স্কোয়ার। সেই জন্য বলবো যে ন্যায়ভিত্তিক বলতে বোঝাবো সমাজে যেহেতু নানান শ্রেণীর লোক আছেন, শ্রেণী আছেন, বর্ণ, গোত্র, আরও নানা বিশেষণ আপনি বলতে পারেন, মানুষের মধ্যে নানা রকমের বিভেদ আছে। কিন্তু বিভেদ কখন বৈষম্যে পরিণত হয়, সেটা যদি আমরা কোনো না কোনোভাবে কমাতে পারি, একবারে উচ্ছেদ করতে না পারলেও, তাহলে সেটা ন্যায়ভিত্তিক হয়। ইংরেজিতে একটা শব্দ আছে ফেয়ারনেস, জাস্টিস ইজ ফেয়ারনেস। এটা কোনো মহা কমিউনিস্ট শব্দ নয়, এটা আমেরিকার যাদেরকে আমরা পাঁড় লিবারাল বলা হয়, তাদের নেতার নাম হচ্ছে জন রলস। তার একটা বইয়ের এবং ধারণার নামই হচ্ছে জাস্টিস ইজ ফেয়ারনেস। ফেয়ারনেস মানে যার যাহা প্রাপ্য। এখন বিপদ হচ্ছে ওই জায়গাতে কার কোনটা প্রাপ্য। সেটার জন্য আমরা আরেকটা বিশেষণ ব্যবহার করেছি, জাতীয়। মানে আপনাকে একটা সম্পূর্ণ সেট কল্পনা করতে হবে। আমি যখন জাতীয় বলি, আপনি বলেন কি আপনি কি আন্তর্জাতিক শিক্ষার বিরোধী, আমি কি বিদেশে গিয়ে পড়বো না? আমি কিন্তু তা বলি নাই। আমি বলতে চাচ্ছি সারা দেশে যত মানুষ আমরা একটা রাষ্ট্র হিসেবে সংগঠিত হয়েছি, এই রাষ্ট্রের নৈতিক ভিত্তির নাম হচ্ছে জাতি। আধুনিক কালে, আগের কালে রাষ্ট্রের নৈতিক ভিত্তি ছিল সাম্রাজ্য। এই জন্য আমরা বলতাম মুঘল সাম্রাজ্য, সাফাবি সাম্রাজ্য, ওসমানিয়া সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য। এখন আমরা সেভাবে বলি না। এটা হলো যুগের পরিবর্তন, যেটা আপনি আমি করি নাই, আমরা এটার সন্তান। আমরা এখন জাতি রাষ্ট্রের মধ্যে থাকি। এই জন্য খুব রকমের কোনো তর্ক না করে আমি বলছি, এই রাষ্ট্রের সীমাবদ্ধ যে ভূখণ্ড, এর মধ্যে আমরা যত বসবাস করি তারা সবাই এই জাতির সদস্য। তাহলে এইখানে ন্যায়ভিত্তিকের জন্য আপনার রেফারেন্স পয়েন্ট কী হবে? জাতির অন্তর্গত সকল মানুষ যেন এটা যদি সুবিধা হয় যেন তারা পান, তাহলে এটা ন্যায়ভিত্তিক হবে।
এবং এটা এর মধ্যে এক ধরনের ঐক্য আমরা কল্পনা করছি। এই ঐক্যটাই হচ্ছে জাতি। সেই ঐক্যটার ভিত্তি কি? এটাকে ভাষাগত, ধর্মগত না অন্যান্য কত জিনিস আছে, সেই কথাগুলো আমরা একদিনে সব কথা বলা যাবে না, একটা কথা এক একবারে বলতে হবে। তারপরে হচ্ছে গণতান্ত্রিক। আমরা দুনিয়ার যত শাসন ব্যবস্থা দেখেছি, অতীতকালে বলা হতো গণতন্ত্র ছিল সবচেয়ে খারাপ শাসন ব্যবস্থা। প্রমাণ কি? গ্রিক পণ্ডিত এরিস্টটল উনি বলছেন যে শাসন ব্যবস্থা 3 প্রকারের হয়। একজনের শাসন যদি হয় ওইটাকে ইংরেজিতে বলে মনার্কি, রাজতন্ত্র। সেটা যদি খারাপ হয় তখন তাকে উনি নাম দিয়েছেন, আমি ইংরেজি অনুবাদে বলছি, অত গ্রিক আমি জানি না, ইংরেজিতে বলে টিরানি। এটা হচ্ছে স্বৈরতন্ত্র। রাজতন্ত্র যখন অধঃপতিত হয়, খারাপভাবে শাসিত হয়, তখন তাকে নাম দেওয়া হয়েছে টিরানি বা স্বৈরতন্ত্র। আচ্ছা, আরেক ধরনের শাসনতন্ত্র আছে, কিছু মানুষ একসাথে মিলে শাসন করেন, একটা গোষ্ঠী। তো এটাকে এরিস্টটল নাম দিয়েছেন অ্যারিস্টোক্রেসি, অভিজাততন্ত্র। আমরা তো সবাই কত দোকানের নাম দেখেন না, আমাদের ফার্মেসির নাম কি? অ্যারিস্টো ফার্মা। লোকে অ্যারিস্টোক্রেসির ভালোই মনে করে, আর যারা আমরা অ্যারিস্টোক্রেট নই আমাদেরকে মনে করে চাকর বাকর, প্লেবিয়ান। তার এইটা যখন খারাপ হয় তখন তার নাম হয় অলিগার্কি। অর্থাৎ অ্যারিস্টোক্রেসি যখন অধঃপতিত হয় তখন তার নাম অলিগার্কি দাঁড়ায়। আমাদের এখন যে শাসন ব্যবস্থা ছিল তাকে অনেকে আপনারা গতবার বলেছেন ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র। যদি আপনি একটু বিশ্লেষণমূলকভাবে বলেন, কোনো একক ব্যক্তির স্বৈরতন্ত্র একক ব্যক্তির পায়ের উপর দাঁড়ায় না, তার সাঙ্গ পাঙ্গ থাকে। আজকাল নাম হয়েছে ক্রনি ক্যাপিটালিজম, নানা নাম আছে। এটার একটা সাধারণ নাম হবে অলিগার্কি। কারণ এই যে বড় বড় কর্পোরেশন কোম্পানিগুলো যারা ধন ঐশ্বর্যে স্ফীত হয়েছে, তাদের বাদ দিয়ে আপনি শেখ হাসিনার স্বৈরতন্ত্র ব্যাখ্যা করতে পারবেন না। উনি নিজে মনে করছেন যে এই দেশ আমার বাপের, পালিয়ে যাওয়ার পরে উনি কথা বলেছেন এটা আমার বাপের দেশ। এটাকে আপনি শুধুমাত্র রূপক হিসেবে নেবেন না, উনি একবার আক্ষরিক করতে মনে করেছেন। কিন্তু তার এই বাপের দেশের পাশে তার চাচারাও তো আছেন, ওরা হচ্ছে অলিগার্কি। তারা অর্থনীতিতে আছেন, তারা পুলিশে আছেন, সেনাবাহিনীতে আছেন, এমনকি ছাত্রদের মধ্যেও আছেন, তারা এখনও সক্রিয় আছেন, সাভারে আছেন, আশুলিয়ায় আছেন, আপনারা জানেন। তারপরে তৃতীয় ধরনের শাসন ব্যবস্থার নাম এরিস্টটল নাম দিয়েছিলেন পলিটি। পলিটির গোড়া শব্দ হচ্ছে গ্রিক ভাষায় পলিস, যেখান থেকে আমাদের পুলিশ, পলিসি সমস্ত শব্দ এসছে। এটা হচ্ছে গণতন্ত্রের ভালো রূপ। এটা যখন খারাপ হয় অলিগার্কির মতো, তখন তার নাম হয় ডেমোক্রেসি। এখন আমরা কি নাম দিয়েছি? এটার নাম মবোক্রেসি। এই যে এখন চলছে বাংলাদেশে এক ধরনের ডেমোক্রেসি, পুরাতন বিদায় নিয়েছে কিনা আমি জানি না, কিন্তু নতুন যে সৃষ্টি হয়নি সেটাও বোঝা যাচ্ছে। এই জন্যই মেহরাব, সিফাত এবং অন্যান্য বন্ধুরা, আরিফ বললেন যে আমাদের শিক্ষা কমিশন হয়নি, মানে এখনো নতুনের পুরো জন্ম হয় না। আমরা এমন একটা অবস্থায় আছে, কোথায় জানেন? এটা বলে লেবার ওয়ার্ডে আছি, মানে সন্তান উল্টা দিকে আসতেছে মনে হচ্ছে পা। এখন ডাক্তারের দুটো সমাধান আছে, এটা ঘুরিয়ে দিতে হবে যেন মাথা আগে আসে, যদি ঘুরিয়ে দিতে না পারে হাত পা কাটতে হবে মায়ের জীবন বাঁচাবার জন্যে। অনেক ধরনের সংকট। আমি উপমা দেওয়ার জন্য দুঃখিত, আমি ডাক্তার নই, তবে উপমাটা একটা সাংঘাতিক। এটা হলো ক্রাইসিসের একটা বিবরণ। আমরা এটার নাম দিয়েছি লেবার ওয়ার্ডকে বলে ইমার্জেন্সি ওয়ার্ড। তো আমরা এখন একটা ইমার্জেন্সি ওয়ার্ডে আছি। সেখান থেকে আমি এই প্রণয়ন করেছি। শিক্ষা ব্যবস্থাটা আমাদের এখন কেমন আছে আপনারা সকলেই জানেন, আমি আপনাদের জ্ঞান দিতে আসি নাই, আমি কয়েকটা প্রশ্ন করতে এসেছি। প্রশ্নটা হচ্ছে, যীশু খ্রিস্ট বলতেন আমি তোমাদের হাতে তরবারি তুলে দিতে এসেছি। তরবারিটা হচ্ছে প্রশ্নগুলো। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সারা পৃথিবীতে আপনারা জানেন 3 ভাগে ভাগ করে, পণ্ডিতেরাও করেন, অপণ্ডিতেরাও করেন। এটা খুবই বোঝা সহজ। প্রাইমারি, সেকেন্ডারি এবং 3 নম্বরকে বলে টার্সিয়ারি। তেত্রা 3 থেকে টার্সিয়ারি শব্দটা বানানো হয়েছে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। লেখাপড়া এইভাবে শেষ হয়। আবার একটা স্লোগান শুনতে পাবেন, লাইফ লং এডুকেশন, সারা জীবনব্যাপী শিখতে হবে। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করার দরকার কি? যদি সারা জীবন শিক্ষায় আমি লাভ করি, বিশ্ববিদ্যালয়ে এসে আমার এখানে 5 বছর 7 বছর কাটাতে হবে কেন? তাহলে বোঝা যাচ্ছে 2টা শিক্ষার মধ্যে পার্থক্য আছে। লাইফ লং যে শিখবেন অথবা বাড়িতে যে মা বাবার কাছে শিখবেন, আমরা তো বলি দোলনা থেকে কবর পর্যন্ত সবসময় আমরা শিক্ষা লাভ করি, এইগুলি সুন্দর সুন্দর কথা। কিন্তু আমরা আবার কাজের ক্ষেত্রে মনে করি কিছু সময় আপনাকে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে কাটাতে হবে। এইগুলিকে 3 ভাগে ভাগ করলাম। তো এখন সারা পৃথিবীর অন্য দেশের খবর আমরা রাখবো না। যখন জাতীয় শিক্ষা ব্যবস্থার রূপরেখা নিয়ে কথা বলছি, তাহলে অন্য দেশের রেফারেন্স দেওয়া কি নাজায়েজ? না, অন্যান্য দেশেও জাতি আছে, তারা কিভাবে শিক্ষার ব্যবস্থা করছে। যারা আমাদেরকে শিক্ষিত হবার জন্য নানা রকমের প্রেসক্রিপশন দিচ্ছেন, তারা নিজেরা কি আচরণ করছেন। আপনি আচরি ধর্ম অপরি শিখাও। যেমন আমেরিকানরা আমাদের বলেছে 1960 সনের দিকে
যে তোমরা নবম শ্রেণী থেকে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য প্রভৃতি বিভাগে ভাগ করো। আমরা সবাই তো ওইটা বিনা বাক্যে মেনে নিয়েছি। আমি তো কাউকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে, কোনো আলোচনা করতে দেখি নাই, কারণ আমার দৃষ্টিশক্তি অল্প। আপনারা যারা সূক্ষ্মদর্শী তারা হয়তো দেখেছেন। আচ্ছা, আমেরিকানরা কি এটা করে? বিলেতিরা কি এটা করে? আপনি দেখবেন উত্তর পাবেন না। তাহলে আমাদের জন্য তারা এটা করতে বললো কেন? আর একটা উদাহরণ দিই, প্রাথমিক শিক্ষা 5 বছর আমাদের এখানে। পৃথিবীর সব দেশে কি প্রাথমিক শিক্ষা 5 বছরের? না, কোনো কোনো দেশে 6 বছরের, বেশিরভাগ দেশে 6 বছরের। তাতে কিন্তু একটা ছক আছে, যেগুলি কোনো দেশের অধীন হয় নাই, স্বাধীন দেশ, তাদের 6 বছরের। আবার পরাধীন দেশগুলিতে 5 বছর হয়েছে, সেটা আফ্রিকাতেও আছে, আমাদের দেশেও আছে। আবার এক সময় পরাধীন ছিল, এখন স্বাধীন হয়েছে এমন দেশ হচ্ছে ভিয়েতনাম, সেখানেও 6 বছরের প্রাথমিক শিক্ষা। জাপানে প্রাথমিক শিক্ষা 6 বছরের, কিন্তু আমাদের এখানে 5 বছরের। এটা নিয়ে কোনো বিষয় নেই, এটা আপনারা জানেন। আমি প্রশ্ন করছি, এটা নিয়ে আমাদের কোনো শিক্ষাবিদ, কোনো বিএড, কোনো এমএড, কোনো শিক্ষামন্ত্রী, কোনো শিক্ষা উপদেষ্টা কোনো বই বা প্রবন্ধ লিখেছেন? কেউ করতে পারেন, কিন্তু আমার চোখে পড়েনি। এর না পড়াটা আমারই দোষ, কিন্তু এটা খুব ব্যাপক নয়। একটা নগদ প্রমাণ আমি প্রায় বলি, আমাদের দেশের ক্যাডেট কলেজ তৈরি হয়েছে 1958 সন থেকে। কথাটা আবার আগেই হচ্ছিল। ফৌজদারহাট ক্যাডেট কলেজ ছিল প্রথম, পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজ, ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ। ক্লাস 7 থেকে ভর্তি হয়, এরপরে আরও 11টা যোগ হয়েছে। ক্লাস 7 থেকে শুরু হয়। আমরা কি কেউ জিজ্ঞাসা করি নাই, যদি প্রাথমিক বিদ্যালয় 5ম শ্রেণীতে শেষ হয় এবং 6ষ্ঠ শ্রেণী থেকে উচ্চ বিদ্যালয় শুরু হয়, তাহলে ক্যাডেট কলেজ কেন 7ম শ্রেণী থেকে শুরু হয়? পৃথিবীর অন্যান্য দেশে দেখবেন ওই 7ম শ্রেণী থেকে ফ্রান্সেও শুরু হয়, ইটালিতেও শুরু হয়। তাহলে এটা কেন? এটা হলো মানব প্রকৃতি সারা পৃথিবীতে একরকম। যারা বর্ণবাদী তারা মনে করে কি যে সমস্ত দেশ একদা পরাধীন ছিল, অসভ্য ছিল, যারা ছিল স্যাভেজেস অ্যান্ড বারবারিয়ানস, আমাদেরকে তারা সম্মান করে বারবারিয়ান বলে। মানে ভারতবর্ষীয় অথবা দক্ষিণ এশিয়ার ওদেরকে স্যাভেজ বলা হতো না। স্যাভেজ বলতে আমেরিকান লাল ইন্ডিয়ানদের, লাল ভারতীয়দের। আমরা হলাম কালো ভারতীয়, আমাদেরকে সম্মান করে আরব, চীন এবং ভারতবর্ষ হচ্ছে বর্বর, ইউরোপ হচ্ছে একমাত্র সভ্য। এই কাঠামো 8শ শতাব্দীতে বলবো না, 19বিংশ শতাব্দী পর্যন্ত এটা জারি ছিল ইউরোপে। তো তারা বলছে যে এই বর্বর এবং পুরনো সভ্য দেশগুলিতে বোধহয় ছেলে মেয়েদের 5 বছরেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন হতে পারে। এখন নতুন বর্বরতা আসছে আমাদের এখানে, সেটা কি? নন ফর্মাল এডুকেশন, ফর্মালি স্পিকিং নন এডুকেশন। এটা 4 বছর পড়ালেই তাকে কর্ম তৎপরতায় লিপ্ত হওয়ার সার্টিফিকেট দেওয়া যাবে। এটা হচ্ছে কখন? যে দেশে বলা হচ্ছে গণতান্ত্রিক এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছি আমরা। বাংলাদেশের সংবিধানে তো তাই বলা হচ্ছে। বাংলাদেশ হচ্ছে একটা একক সার্বভৌম দেশ। এই দেশে আমরা তো বলতে পারি যে সবাই, বাংলাদেশ তো হোমোজিনিয়াস। তো এখানে নানা রকমের বর্ণগত ভেদ বা জাতিগত ভেদ আছে, এগুলি বাদ দিয়ে বলছি এই যে বাঙালি জাতিতে বলা হচ্ছে, তার মধ্যে দেখেছি কারো 4 বছর পড়লে হবে, কারো 5 বছর পড়লে হবে, এবং প্রাথমিক বিদ্যালয় শেষ হয়েছে। আপনাদের মনে পড়ে 20 বছর আগে ইউনেস্কোর উদ্যোগে, ইউনিসেফের উদ্যোগে একটা দলিল বেরোচ্ছিল যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রত্যেক বছর বেরোচ্ছিল। এটা অমর্ত্য সেনদের উৎসাহে 1994 সন থেকে বের হওয়া শুরু হয়েছিল। সেখানে লিখছে কি এখানে প্রাথমিক বিদ্যালয়ে শতকরা 100 জন বালক বালিকা নাম লিপিবদ্ধ করেছে। তারপর এনরোলমেন্ট বলে ইংরেজিতে। তারপরে 5ম শ্রেণীতে যাওয়ার সময় শতকরা 25 জন ঝরে পড়ে। তারা আরেকটা বগল দাবিয়ে বলতেন নারী শিশু এবং পুরুষ শিশুর অন্তর্ভুক্তির পরিমাণ সমান হয়েছে। এইগুলো বলার পরেও দেখা যায় আমরা আমাদের শিক্ষাকে সর্বজনীন করতে পারিনি। 5ম শ্রেণী পর্যন্ত টিকতে পারে না, তাহলে 8ম শ্রেণীতে গেলে আরও ঝরে যায় 25 জন। আপনারা সংখ্যা তত্ত্বগুলো ভালো জানেন। এখনো পর্যন্ত স্বাধীনতার 78 বছর পরে, আমি ব্রিটেনের চলে যাওয়াটাকে স্বাধীনতা ধরছি। আপনারা অনেকে এখানে পাদটিকা দিয়ে বলতে পারবেন না না পাকিস্তান বলে 23 বছর আমরা পরাধীন ছিলাম, সেইটাও মেনেও নিলাম। তাহলে 53 বছরেও আমরা এখনো সর্বজনীন অক্ষর জ্ঞান শুরু করতে পারি নাই। এই জন্য আমি প্রথমে জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রথম লক্ষ্য হওয়া উচিত ছিল সর্বজনীন, আমি সাক্ষরতা বলব না, সর্বজনীন বিদ্যালয়গামিতা। এবং বিদ্যালয় যাওয়া না, তাহলে কতটুকু বিদ্যালয়? আমরা বলি শিক্ষা একটি অধিকার। আমি প্রথম প্রশ্ন বলছি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। স্বাস্থ্য সবার অধিকার, এটা 1978 সনে আলমাতা সম্মেলনে সারা পৃথিবীর পাবলিক হেলথ এক্সপার্টরা গ্রহণ করেছিলেন। শিক্ষা সবার অধিকারের, তা আমরা মুখস্থ বলি, বিশেষ করে এনজিওগুলি বলে। তাদেরকে যদি সবিনয় জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই শিক্ষা কত বছর পর্যন্ত অধিকার? 4র্থ শ্রেণী পর্যন্ত, 5ম শ্রেণী পর্যন্ত, 6ষ্ঠ পর্যন্ত, না দ্বাদশ শ্রেণী পর্যন্ত, নাকি একেবারে সর্বশেষ পর্যন্ত? এই বিষয়ে আমাদের পথপ্রদর্শক হতে পারে জাতিসংঘ। জাতিসংঘ 1948 সনে মানবাধিকারের সর্বজনীন ঘোষণা বলে যে ঘোষণা পাশ করেছেন, বা সার্বজনীন ঘোষণায় বলেন, সেটাতে বলা হয়েছে যে
প্রাথমিক শিক্ষা হবে, প্রাথমিক শিক্ষা মানে এলিমেন্টারি এডুকেশন, আমি এটা 6 বছর ধরে নিচ্ছি জাতিসংঘের হিসাবে, এটা হবে অবৈতনিক। শুধু অবৈতনিক নয়, আমি একটা খারাপ বাংলা বলছি, বাধ্যতামূলক, মানে অবশ্য পালনীয় কর্তব্য। মা বাবাকে বাচ্চাকে কোনো না কোনো স্কুলে দিতে হবে। কেউ কেউ আমাকে বলছে আমাদের শিক্ষা তো তলায় অনেক বৈচিত্র্য আছে, আপনি কি করবেন? এটার উত্তর জাতিসংঘ দিয়েছেন। গতে বলছেন 1948 সনের সার্বজনীন মানবাধিকার ঘোষণার 26 নম্বর ধারার ক খ গ আছে। গতে বলা হচ্ছে শিশু কোন ধরনের প্রাথমিক বিদ্যালয়ে যাবে, সে কি নুরানি মাদ্রাসায় যাবে, নাকি কিন্ডার গার্ডেনে যাবে, নাকি বাংলা মিডিয়ামে যাবে, না ইংরেজি যাবে, সেটা মা বাবাই নির্ধারণ করবেন। ইউরোপের পরিপ্রেক্ষিতে তর্কটা ছিল সে কি গির্জা পরিচালিত স্কুলে যাবে নাকি রাষ্ট্র পরিচালিত স্কুলে যাবে। ঐতিহাসিকভাবে ইউরোপে তর্ক ছিল এটাই, স্টেট অর চার্চ। আমাদের এখানে চার্চের স্কুলে যেতে আমাদের কারো কোনো নৈতিক আপত্তি নাই। আমরা সেন্ট জোসেফসে যাচ্ছি, আমরা নটরডেমে যাচ্ছি, আমরা হলি ক্রসে যাচ্ছি। তো সেই হিসাবে যদি বলি শিক্ষা যদি সর্বজনীন হয়, তাহলে আমাদের একটা কর্তব্য শিক্ষার বৈচিত্র্যটা মানতে হবে। তাহলে শিক্ষার বিষয়টা কি হবে, আমি সেটাতে আছি। এটা হলো বইয়ের 3য় মাত্রা। আমরা কারিকুলাম কি রাখবো, আমি আগে বলি কাঠামোটা কি হবে। কাঠামোটা হচ্ছে প্রাথমিক শিক্ষা কত বছরের হবে, তারপরে জাতিসংঘ দলিলে বলছেন প্রাথমিক শিক্ষা হবে অবৈতনিক এবং বাধ্যতামূলক। আচ্ছা, তারপর বুনিয়াদী শিক্ষা বলতে তারা বোঝাচ্ছেন মিডল স্কুল এবং হাই স্কুল, যেটাকে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলি, দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এটা অবৈতনিক হবে, কারণ যেটা সবার জন্য প্রাপ্ত হতে হবে। তবে এটা বাধ্যতামূলক হবে না। কোনো মা বাপ যদি আপনাকে ক্লাস 6 পর আর না পড়ায়, আপনার বাবাকে আদালতে নেওয়া যাবে না। কিন্তু অন্য যে বাধ্যতামূলক হওয়া মানে যদি কোনো বাবা বাচ্চাকে স্কুলে না দেয়, কোনো না কোনো স্কুলে দিতে হবে, সার্টিফাইড স্কুলে, না হলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এটা হচ্ছে আইনগত তাৎপর্য বাধ্যতামূলকের মানে। এটা যে কোথাও হয় তা বলছি না। তাহলে এই দুটো জিনিসকে মিলে তারা বলছে প্রাথমিক এবং বুনিয়াদী শিক্ষা, এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল এডুকেশন, অবশ্যই অবৈতনিক হবে। আমাদের দেশে কি এটা হতে পেরেছে? আমি বৈচিত্র্যের কথা এখন বলছি না। আমরা ক্যাডেট কলেজের যে ক্যাডেট কলেজে সুযোগ সুবিধা আমরা দেই, আমরা কিসের ভিত্তিতে দেই? কারণ এগুলি মেধাবী ছাত্র, তাদের পরীক্ষার ভিত্তিতে নেওয়া হয়। 4টে ক্যাডেট কলেজ ছিল এদের যখন পূর্ব পাকিস্তান ছিল তখন। এখন এখানে আরও 10টা বেড়েছে। এখন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা অনেক চালু হয়েছে। ক্যাডেট শব্দটা জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, পরিবারের ছোট ছেলেকে ক্যাডেট বলা হয় এবং আর্মিতে গেলেও ছোট অফিসার হওয়ার আগে ক্যাডেট বলা হয়। আমরা এদিকে উদ্দেশ্য যে ক্যাডেট শব্দের মধ্যে আছে এরা সরকারি চাকরিতে যাবে অথবা মূলত সামরিক বাহিনীতে যাবে, এই জন্য তাদের আগে থেকে গড়ে তোলা হচ্ছে। তো অন্য বাচ্চারা কি অসুবিধা করেছে? এখন কোনো বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শতকরা 97টি তথাকথিত বেসরকারি পরিচালনায়, সরকার সেখানে কোথাও এমপিও দিচ্ছে, কোথাও এমপিও দিচ্ছে না। এই লেসে ফেয়ার যাকে বলে, আমরা যা ইচ্ছা তা করব, এটা কেন? তো আপনি যদি বুনিয়াদী শিক্ষাটা ঠিক না করেন, আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে পারি, যেটুকু বাংলা বা যেটুকু অল্প স্বল্প ইংরেজি শিখেছি সবই এই হাই স্কুলেই। বিশ্ববিদ্যালয়ে এসে আমি বোধহয় সারওয়ার তুষারের অনুগামী হব। এখানে আমরা যা শিখি ডিপার্টমেন্টে নয়, বন্ধুদের কাছে শিখি, আমরা বইপত্র পড়ে তর্ক বিতর্ক করে শিখি। ভিত্তিটা ছিল আমাদের হাই স্কুলে। তো আমাদের সব হাই স্কুলেতে এই সুবিধাটা নাই। আমরা যারা সুবিধাবাদী অথবা সুবিধা প্রাপ্ত, যারা ভালো স্কুলে পড়েছে, সবাই তো জেলা স্কুলে পড়তে পারি না। এক একটা জেলায় একটা ভালো স্কুল ইংরেজরা করেছিলেন। চট্টগ্রামে আছে মুসলিম হাই স্কুল, কলেজিয়েট হাই স্কুল, আবার গভর্নমেন্ট একটা স্কুল করেছে। ঢাকাতেও এরকম অজস্র আপনার নাম জানেন। আমি চট্টগ্রাম থেকে এসেছি, সেই জন্যই বলছি। আমরা একটা ভালো স্কুলে যারা পড়েছি, তারা যে সুবিধা পেয়েছি, যে ভালো শিক্ষক পেয়েছি, অন্যরা পায়নি। তাহলে এটা কি করে করা যায়? তাহলে দেশের শিক্ষকদের যদি একটা কলেজ থাকতো, মানে পুল থাকতো, শিক্ষকরা ট্রান্সফার হতেন, যার যার জেলা থেকে আরেক জেলা যেতেন বা একই জেলায় বিভিন্ন জায়গায় থাকতেন, তাহলে আমরা এক ধরনের পেতাম। আমি এই কথা আর বেশি বলছি না। এইটা হচ্ছে আমাদের বুনিয়াদী শিক্ষা। আমাদের এখনো বুনিয়াদী শিক্ষার দায়িত্ব সমাজ গ্রহণ করেনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে বলছেন, তিনি বলছেন আমাদের দেশে চিরাচরিত কালে সমাজই সব কিছুর ব্যবস্থা করছে, রাষ্ট্র কিছুই করেনি। কারণ সেই রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র ছিল না। এখানে অনেক পণ্ডিত আমাদের বলে থাকেন, আরে ভাই উচ্চশিক্ষা তো কয়েকজনের জন্য, ল্যাটিন কয়জনে জানতো, সংস্কৃত কয়জনে জানতো, লেখাপড়া বেশি মানুষ করে, এটা তো আধুনিক কালের ব্যাপার। ঠিকই আছে, সেই জন্য তার শিক্ষার মাধ্যম যদি ল্যাটিন হতো, ইউরোপে কোনো অসুবিধা হয় নাই। ইংল্যান্ডের লোক ইটালির লোকের সাথে কথা বলেছে ল্যাটিন ভাষায়। ভারতবর্ষ হতে একসময় সংস্কৃত বা তার উপরে ফার্সি জাতীয় ভাষা হয়ে উঠেছিল। কিন্তু এখনও আমাদের দেশে ইংরেজি যে ভাষা হিসেবে চলছে, শিক্ষার মাধ্যম হিসেবে, প্রধান ভাষা হিসেবে, সেটার প্রশ্ন আমি পরে তুলতে চাই। এখন শিক্ষার কাঠামোর দিকে মধ্য কাঠামোটাই বলি। জাতিসংঘ সেই দলিলে বলেছে যে বৃত্তি এবং কারিগরি শিক্ষা, পেশাগত শিক্ষা, ইংরেজি শব্দ আমরা অনুবাদ করছি টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন, হবে এই ভিত্তি শিক্ষার পরে।
মানে আমাদের ভাষায় যদি বলি 12 বছর স্কুল শেষ করলেন আপনি, আপনার বয়স 18 হলো, তারপরে আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বা অন্যান্য কৃষিবিদ হবেন, বা নানা পেশায় আমরা যাচ্ছি, যে সমস্ত পেশার নামও এখন আমি জানি না, আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন। তাহলে এইগুলি হবে ওনার জাতিসংঘের দলিলটা মকান। এখানে মেধার কোনো প্রশ্ন আসে না, তবে পয়সার প্রশ্ন আছে। আমি যদি জাতিসংঘের দলিলকে অনুবাদ করি, তাদের কতে তারা বলছে এই শিক্ষা, কতেই আছে এটা কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা যেটা বলা হয়, টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন, এইটা তারা বলছেন এটা জেনারেলি অ্যাভেলেবল হবে, সবাই এটাতে ভর্তি হতে পারবে, কোনো রেফারেন্স নাই কিন্তু মেধার প্রতি, অর্থাৎ কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, অর্থাৎ যে চায় সেই পড়তে পারবে। কারণ কি, এর অন্তর্গত বিশ্বাসটা কি, মানুষ মাত্রই মেধাবী, যে মানুষ কথা বলতে পারে। স্কুলে না গিয়েও আমরা নবী রসুল দেখেছি, স্কুলে না গিয়েও আমরা লালন ফকিরের মতো মনীষী দেখেছি, যারা অক্ষর যাদের বিদ্যাকে কলুষিত করেনি। কাজে বিদ্যার সাথে অক্ষরকে সমাপ্ত করার কোনো প্রয়োজন নাই, তবু আমরা এখনো শিক্ষিত বলতে স্বাক্ষর বলি, এটা ক্ষমা করবেন, আমি কথা ধার করে বলছি। তো সেই জন্য বলছি সাক্ষরতা নয়, বিদ্যা পাওয়ার জন্যে একটা আগে পেশাগত বিদ্যাগুলো আমরা পুরুষ পরম্পরায় শিখতাম, মানে জেনারেশন। এখন তার পুরুষ শব্দ বললে আবার এই জেন্ডারের গন্ডগোল হয়, এই জন্য আমি জেনারেশন ক্রমে বলি। আগে আমরা তোমার 14 পুরুষের বিটা যখন বলতাম, তখন পুরুষ শব্দের অর্থ ছিল জেনারেশন, সেই অর্থে বলছি। এখন আমরা করছি কি, স্কুল কলেজ থেকে আমরা পেশা শিখছি। এখন প্রশ্ন হচ্ছে কে কোন পেশায় যাবে। এখন একটা স্লোগান দিচ্ছে আমাদের জনপ্রিয় বামপন্থী বন্ধুরা অনেকদিন ধরেই, এখানে বাম আর ডানের কোনো ভেদ নাই, ফেসিবাদীতে আর কমিউনিস্টে কোনো ভেদ দেখি না আমি এটাতে। কি কর্মমুখী শিক্ষা চাই, বুঝলাম, কর্মমুখী আপনার জন্য আপনার শাসন করার ক্ষমতা, আপনি বিসিএস হবেন, আর আমার জন্য কর্মমুখী। আচ্ছা, বিসিএস কে একটি কর্ম বলুন? বিসিএস কর্ম নয়, বিসিএস আবার ক্যাডার 26টা হয়েছে, সেখানে প্রশাসন ক্যাডার কিন্তু অন্য ক্যাডারের একটু উপরে, অন্য ক্যাডার 4র্থ গ্রেডে গিয়ে বন্ধ হয়ে যায়। যে বিসিএস শিক্ষা ক্যাডারে যারা আছে তারা সারা জীবন প্রফেসর হয়েও তিনি সেক্রেটারি কোনদিন হতে পারবেন কিনা স্বপ্নও দেখতে পারেন না, যদি কোনো বড় আকারের বিপ্লব না হয়। তাহলে এটা কি পেশাগত শিক্ষা? জানি না। অর্থাৎ বিসিএস প্রশাসনটা কোনো কর্ম নয়, ওটা তো শাসন করা। মন্ত্রী হওয়া কি কোনো শিক্ষা? মানে এর জন্য কিছু লাগে? লাগে না, আন্দোলন করে নেতা হতে পারলেই হবে। তো সেই ক্ষেত্রে আপনি বলবেন শিক্ষা যখন পেশাগত হয়, তার মানে আপনাকে সমাজের মধ্যে বেছে নিতে হয় কে সিপাহী হবে, কে অফিসার হবে। সমাজে যে সিপাহী অফিসার লাগবে এটা নিয়ে আমি কোনো চ্যালেঞ্জ করছি না। আমার নাম কর্নেল তাহের নয়, আমি কোনো শ্রেণীভেদ আর্মিতে লোপ করতে চাই না, কিন্তু কোন পেশায় কে যাবে এটা ঠিক হয় কিভাবে? বলে মেধার ভিত্তিতে। আপনারা যে আন্দোলন করলেন কোটা নয়, মেধা। মেধা মেধা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হলো স্বাধীন চলক সংখ্যা। আপনি এটাকে এখন কিভাবে দেখছেন? আপনি প্রাথমিক বিদ্যালয়ে কোথায় পড়েছেন, আপনি ক্যাডেট কলেজে পড়তে পেরেছেন কি পারেন নাই, এগুলিতে অনেকটা নির্ধারিত হয় আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কিনা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন নাকি সাত কলেজে পড়েছেন ঢাকায়, নাকি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়েছেন, তা তো বোঝা যায়। আপনি যদি তেজগাঁও কলেজ থেকে পাশ করেন, বোঝা যায় আপনাকে ইন্টারভিউতেই ডাকে না। দু একটা ব্যতিক্রম সব জায়গাতেই থাকে। আমার কথাকে দয়া করে অতি সরলীকরণ করতেও বাধ্য হচ্ছি আমি, সব কিছুতে ব্যতিক্রম আছে। এই যে বিভাজনটা তৈরি হয়েছে, দেখা যাচ্ছে কি সাধারণভাবে বলা যায় সমাজের নিম্নবর্ণ অথবা নিম্ন শ্রেণীর ছেলেমেয়েরা তারা কর্মমুখী শিক্ষায় যাবে। এই জন্য আমরা ক্লাস 9 থেকেই ভোকেশনাল এডুকেশন চালু করেছি। আপনার এর বেশি পড়ার দরকার নাই। এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে গেলেও গ্র্যাজুয়েট হতে হয়, স্নাতক না হলে আপনি প্রাথমিক বিদ্যালয়ে, আগে কিন্তু এসএসসি পাস করে হওয়া যেত, মেট্রিক পাস করে হওয়া যেত। অর্থাৎ সমাজে বেশি পড়াশোনা চালু হচ্ছে মনে হয়। এই যে মধ্যশিক্ষা, যেটাকে আমি নাম দিয়েছি জাতিসংঘ থেকে ধার করে টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন, এই এডুকেশনের জন্য কোনো মেধার প্রশ্ন ওঠে নাই। তবে এটা অবৈতনিক, একথাও তারা বলে নাই। যেহেতু অবৈতনিক বলে নাই, তাহলে যার পয়সা আছে সে পড়তে পারবে, যার পয়সা সে পড়তে পারবে না। এটা জাতিসংঘের মানদণ্ড, আমাদের মানদণ্ড নয়। তবে এটাকে আমরা সম্মান করি। এই 1948 সনের দলিলের অনুবর্তী 18 বছর পরে আরও দুটি দলিল জাতিসংঘ গ্রহণ করেছে। এগুলিকে বলে কোভনেন্ট। কোভনেন্ট মানে চুক্তিপত্র। ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস 1966, আর একটা ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। দুটোর মধ্যে মোটামুটি একটাতে আছে রাষ্ট্র আপনার উপর কী কী হস্তক্ষেপ করতে পারবে না, আরেকটাতে আছে রাষ্ট্র আপনার জন্য কী কী করতে বাধ্য। আমি খুব অতি সরল করে বলছি, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। তাহলে আমি প্রথমটাতেই থাকি, রাষ্ট্র আমাদের সবার মধ্যে সমান সুযোগ বন্টন করতে বাধ্য, ডিসক্রিমিনেট করতে পারবে না।
যখন পরীক্ষায় আমাদেরকে বলা হয় শিক্ষকদের আপনার ছাত্রছাত্রীদের ভালোবাসবেন কিন্তু তাদের প্রেমে পড়বেন না, ইংরেজিতে বললে বোঝা যায়, মানে লাভ দ্যাম বাট ডোন্ট ফল ইন লাভ উইথ দ্যাম। বিশেষ করে পুরুষ শিক্ষকরা মেয়েদের প্রেমে পড়বেন না, আর নারী শিক্ষকরা পুরুষদের প্রেমে পড়বেন না। কারণটা কি? আপনি তাদের মধ্যে ডিসক্রিমিনেট করা শুরু করবেন। আপনি যাকে ভালোবাসেন তাকে 2 নম্বর বেশি দেবেন, তাকে চাকরি দেওয়ার জন্য বা নেহায়েত ভালোবাসার অন্তর্গত প্যাশনের কারণে তাকে 2 নম্বর বেশি দিবেন, এবং সম্পর্কটা যখন খারাপ হয়ে যাবে তখন তাকে ফিল করাই দেবেন। এই জন্য বলা হচ্ছে শিক্ষকদের উচিত ছাত্রীদের প্রেমে না পড়া, কিন্তু তাকে ভালোবাসতে হবে। খুব একটা কঠিন পুলসেরাতের মতো না, তো সেই জন্য বলি যে ডিসক্রিমিনেশন নিষিদ্ধ। এটা যদি এইটাই বলেছে জাতিসংঘের দলিলে যে উইদাউট ডিসক্রিমিনেশন সবাইকে শিক্ষা দিতে হবে, তাহলে আমরা এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছি, মানে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান। আশা করি আপনারা এটাকে অপমান কিছু মনে করবেন না। এখান থেকে আমরা বিসিএস পরীক্ষা দিতে পারি, এখান থেকে আমরা বিসিএস টেকনিক্যালে যেতে পারি, কাস্টম যেতে পারি, পুলিশে যেতে পারি। আসলে তো এগুলো তো বিসিএস এর রিক্রুটিং গ্রাউন্ড। এখন ছাত্ররা যখন লাইব্রেরিতে শুধু বিসিএস এর গাইড পড়ে, আমরা গালি দিচ্ছি এরা রেফারেন্স বই পড়ে না, এরা মেকিয়াভেলি কিংবা প্ল্যাটো পড়ে না। ছাত্ররা এবং ছাত্রীরা রেশনাল, তাদেরকে অযৌক্তিক মনে করার কারণ নাই। কত ধানে কত চাল তারা জানে, কত গাইডে কত চাকরি তারা জানে। তারা যেটাই লক্ষ্য, যেটা সিদরাতুল মুনতাহা, যেটা তার লক্ষ্য, সেটাতে সে অর্জন করবে। আপনি সমস্ত ট্র্যাপ বসাইছেন আর তাদেরকে গালি দিচ্ছেন, তাহলে আপনার বিকল্পটা কি? বিকল্প হচ্ছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিসংঘ দলিলে বলেছে উচ্চশিক্ষা হবে মেধার ভিত্তিতে, তবে ডিসক্রিমিনেট করা যাবে না। মানে মেধাটা আনা হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এখন আপনাকে আবার সংজ্ঞা করতে উচ্চশিক্ষা কাহাকে বলে, কতটুকু হলে উচ্চশিক্ষা হয়। এই জন্য আমি বললাম আমাদের এখানে প্রাথমিক শিক্ষার সংজ্ঞা পরিষ্কার নাই। শিক্ষা যখন অধিকার বলা হয় তখন তারা মনে মনে বলে, লিখে বলে না প্রাথমিক শিক্ষা পর্যন্ত অধিকার, বাকিটা আপনার লেসে ফেয়ার, আপনাকে ছেড়ে দেব। কিন্তু এখন আমি জাতীয় কথাটার উপর গুরুত্ব দিচ্ছি। আমরা কি জাতি হয়েছি? 1971 একটা রাষ্ট্র তৈরি হয়েছে। একজন ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জাতীয় সঙ্গীত পরিবর্তন চান? আমি এই কথাটা তো বড় হয়ে উঠলো কেন আপনাকে? 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে তখন যারা নেতৃত্ব দিয়েছিল তারা এই জাতীয় সঙ্গীত নির্ধারণ করেছেন। এখন এমন কি ঘটেছে যার জন্য আপনার এই জাতীয় সঙ্গীত বদলাইতে হবে? আপনি তো মনে করেন যে না, আমি এর চেয়ে বেটার একটা গান লিখেছি এবং এটা আমাদের জাতির প্রেরণাকে, আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে, জুলাই আগস্ট অভ্যুত্থানে ধারণ করে আপনি পেশ করেন, আলোচনা করতে কোনো বাধা নেই। কিন্তু এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যে জাতিটা আমরা 1971 গঠন করেছিলাম, যেটাকে অনেকে প্রায় গলা টিপে মারতে চেয়েছিল, সেই জাতি এখনও নিঃশ্বাস আছে যদি মনে করেন, তাহলে এই জাতিকে যদি আপনি জাতি করতে চান, তাহলে এটা জাতি করবে কে? এই জাতির সন্তানেরাই, শুধু আজকের সন্তান নয়, ভবিষ্যতের সন্তানরাই। এই জন্য শিক্ষা ব্যবস্থার ফাংশন কি? আমরা একদিক থেকে এখানে কর্মমুখী শিক্ষা যাদের নিতে চাই, সেই কর্মীদের তৈরি করতে চাই। আবার ভবিষ্যতে এই দেশকে যারা শাসন করবে, শুধু সংসদ সদস্যরা নয়, এই সেক্রেটারিয়েটে যারা বসে, যে আমলাতক্র, যারা জেলখানায় বসে জেলখানার শাসন করেন, এই তাদের প্রত্যেকে তৈরি। আপনি একসাথে বন্দি তৈরি করছেন, আবার জেলার তৈরি করতেছেন। কি চমৎকার ব্যবস্থা! এটার নামই হচ্ছে জাতীয় ব্যবস্থা। এই জাতি গঠন করতে হলে এখানে জেলখানাও লাগবে আপনার। এখন প্রশ্ন হচ্ছে, জেলখানার সামনে লেখা থাকে এখানে আমরা সবাইকে আলোর পথ দেখাবো, এখানে তাদেরকে আমরা মুক্ত করব, শিক্ষিত করব, কিন্তু ভিতরে কি করেন? সেখানে শুধু সিগারেটের প্যাকেটকে আপনি মুদ্রায় পরিণত করেন। এখন মাদকদ্রব্য যায় বলে শুনেছি, টেলিফোন যায়। তো এই যে একটা ব্যবস্থা, জাতির কথা আমি বলছি, জাতির ভিতরে যদি বিভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থা থাকে, বিভিন্ন বলতে বৈচিত্র্যের কথা আমি বলছি না, বৈষম্যের কথা বলছি। বিভিন্নতা দুভাবে হতে পারে, বৈষম্যের ভিত্তিতে হতে পারে, বৈচিত্র্যের ভিত্তিতে হতে পারে। আপনারা এখন বলতে পারেন যে আমাদের দেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইংরেজি মাধ্যম শিক্ষার প্রসার এত বেড়ে গেল কেন? এটা জিজ্ঞাসা করেন। আপনি বলছেন না, এটা ভুল করছেন। মা বাবাদের আমি জিজ্ঞাসা করেছি, আমার বন্ধু এবং বন্ধুস্থানীয় এবং মুরব্বীদের জিজ্ঞাসা, আপনার ছেলে মেয়েদের ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছেন করলো, বলে আমাকে বলুন তো আপনি একটা ভালো বাংলা মিডিয়াম স্কুল আপনি ঢাকা শহরে আমাকে দেখান, তাহলে আমার বাচ্চাকে আমি সেখানে দেবো। আমি লাজবাব। হয়তো আছে ভালো বাংলা মিডিয়াম স্কুল, আমার জানা ছিল না। আমি তাকে যদি বলি কেমনি অরণি বিদ্যালয়ে দেন, সে বলে কি নাম তো শুনিনি। বলে নালন্দায় দেন, বলে ও তো একটা ফ্যাট, ওখানে নাচ গান শেখানো হয়। এইভাবে নানা রকম সে হাস্য করে উড়িয়ে দিচ্ছে। আসলে দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে এখন আমরা ইংরেজি শিক্ষা কেন্দ্রিক করেছি। ইংরেজি শিক্ষার বিরোধিতা আমি কখনোই করি নাই, কারণ ইংরেজরা এখন, আমি এখানে আমার মূল জায়গাতে আছি, 1900 এখন কত সন, 2024 সন, 1854 সনে ভারতের প্রথম একটা প্রণীত শিক্ষানীতি আসে। তার আগে একটা শিক্ষা কমিশন হয়েছিল, এটার নাম শিক্ষা কমিশন নয়, যদিও বা 1835 সনের দিকে তখন ছিল, শাসনটা ছিল উইলিয়াম বেন্টিংয়ের শাসন।
তখন যে ম্যাকলের নাম আমরা করেন, ম্যাকলের একটা 10 পৃষ্ঠার একটা মিনিটসের কথা সকলেই বলি, 1835 সনের ফেব্রুয়ারি মাসে প্রস্তাব। তখন উইলিয়াম অ্যাডাম বলে একজন পাদ্রীকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে একটা রিপোর্ট প্রণয়ন করতে। 3 খণ্ডে সেই রিপোর্ট তিনি জমা দিয়েছিলেন 1835 থেকে 38-এর মধ্যে। স্টেট অফ এডুকেশন ইন দ্য প্রভিন্স অফ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, একটাকে বেঙ্গল বলা হতো তখন। সেইটাকে আমি ধরে নিই প্রথম ইংরেজ আমলের শিক্ষা কমিশন রিপোর্ট, যদি বা কমিশন বলা হয়নি। আরেকটা কমিশন হয়েছিল 1880 সনের পরে উইলসন হান্টার বা ডব্লিউ হান্টারের নেতৃত্বে, ওইটাকে বলা হয় ইন্ডিয়ান এডুকেশন কমিশন। মাঝখানে 1854-তে বিলেতে শিক্ষামন্ত্রী ছিলেন যিনি, শিক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত চার্লস উড, একটা রিপোর্ট পাঠিয়েছিলেন যেটাকে উডের ড্যাসপাচ বলা হয়। এটা একটা চিঠি আকারে এসেছিল, তাই ড্যাসপাচ বলা হয়। এটা বেশ কয়েক হাজার ওয়ার্ডের। ওইটাতে উনি দেখিয়েছিলেন যে শিক্ষা ব্যবস্থা কী হবে, প্রাথমিক বিদ্যালয় কীভাবে হবে, মধ্য বিদ্যালয় কীভাবে হবে। এই যে গ্রান্ট সিস্টেমটা আমরা দিয়েছি, মঞ্জুরি প্রথা, যেখান থেকে এই শব্দটা এখনও আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আছে, চলছে। তাহলে এই ভিত্তিটা আমরা কতটুকু বদলাইছি ব্রিটিশ যাওয়ার পর? খুব বেশি বদলায়নি। বরঞ্চ আশ্চর্য বিষয় কি জানেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাধিক সেমিনার হয়েছিল উচ্চ শিক্ষায় বাংলা ভাষা প্রবর্তন। 1974 ওই বই বেরিয়েছে এখান থেকেই, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা এটা বের করেছিলেন। কিন্তু বাংলাদেশ হওয়ার পর এখন এটা আর আলোচনার বিষয়ই নাই। আমরা এখন যতবারই কিন্ডারগার্টেন ইংরেজি মাধ্যমে করতেছি, আমরা দেশীয় সিলেবাস এনসিটিভি থেকে ইংলিশ ভার্সন করছি। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছি, তার মানে এখন আমি সার কথায় আসি, আমি অনেক জ্ঞানী লোককে জিজ্ঞাসা করেছি আপনারা ইংরেজিতে এত ফিরলেন কেন? এখনও 2004 সনের দিকে তারা বলল কি, বাংলাদেশের শিক্ষার প্রসার যথেষ্ট হয়েছে, আর প্রসার করা যাবে না। এখন দরকার শিক্ষার গুণগত মানের দিকে মনোযোগ দেওয়া, এবং গুণগত মান নিশ্চিত করার একমাত্র মাধ্যম ইংরেজির মাধ্যমে শিক্ষা দেওয়া। এখন আমাদের এখানে আসলাম যে কথা হলো এক তরুণ যুবকের সাথে, কথা হলো আপনাদের নেতা ইলহামের সাথে। তো উনিও বললেন যদি ইংরেজি না হয় তাহলে আমরা উচ্চশিক্ষা লাভ করবো কীভাবে? আমি একটা কুযুক্তি দিলাম, তাহলে দেবপ্রিয় ভট্টাচার্য কি রুশ ভাষা জানতেন? 1972-73 সনে রাশিয়া যাওয়ার আগে উনি তো এইটা কিন্তু ইন্টারমিডিয়েট পাস করে গেছেন, কিন্তু রাশিয়াতে গিয়ে তিনি বিএ এমএ পিএইচডি সব করে আসছেন রুশ ভাষাতেই, এবং তিনি রুশ ভাষা বাংলার চেয়েও ভালো জানেন। আগে পড়তে হয় না, আপনি যদি ইংরেজিতে আপনি পড়তেছেনই, আমাদের এখানে তো পড়ে। বিলেতে যদি আপনি যান, বিলেতের বাচ্চারা কি পড়ে? বিলেতের বাচ্চারা ইংরেজি ভাষার মাধ্যমেই পড়ে, কিন্তু তাদের 2টি বিদেশি ভাষা শিখতেই হয়, অপশন হিসেবে তাকে নিতে হবে। জাপানে কি করে? জাপান 10ম শ্রেণী থেকে ভাগ করছে, একটার নাম জেনারেল এডুকেশন আর একটার নাম টেকনিক্যাল এডুকেশন। ওই 3 বছর 10ম, একাদশ, দ্বাদশ শ্রেণী, ওটা হাই স্কুলে ধরা হয়। তখন শিক্ষকরা ঠিক করেন যে কোন ছেলের কি অ্যাপটিচিউড হবে। আচ্ছা, আমি তো ভুল করতে পারি, আমি যদি ভুল বিষয় নির্বাচন করি সারা জীবনকে আমি ওই যাতনায় ভুগবো। আমাদের শিক্ষার প্রধান সমস্যা কি? শিক্ষা সার্বজনীন নয়। 2 নম্বর সমস্যা কি? শিক্ষা আনন্দদায়ক নয়। এটা আমরা প্রাচীনকাল থেকেই জানি। তাই বাংলা ভাষায় একটা অর্থ আছে, আমি তোমাকে উচিত শিক্ষা দেব। শিক্ষা মানে শাস্তি। কাজে আমি শাস্তি থেকে যদি শিক্ষাকে আনন্দদায়ক করতে চাই, তাহলে যদি মনে করি যে আমি পড়তে গিয়েছিলাম আইন, কিন্তু আইন আমার বিষয় নয়, আমি এখন কথায় কথায় বললাম আমি এখন চিকিৎসা শাস্ত্র পড়তে চাই, আমার পক্ষে সম্ভব? আমাদের এখানে অ্যালাউ করেন, বিদেশে কিন্তু সম্ভব। আমি এই জন্য বলছি শিক্ষার গণতান্ত্রিক এবং সমতা ভিত্তিক হতে হলে শিক্ষায় বিষয় নির্বাচনটাকেও গণতান্ত্রিক করতে হবে, সেই সুযোগ দিতে হবে। তাহলে শিক্ষা আনন্দদায়ক হওয়ার কাছাকাছি যাবে। মনে রাখতে হবে শিক্ষা জিনিসটা এমনিতেই খুব একটা খেলা নয়, শিক্ষার মধ্যে একটা খেলার উপাদান আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রোমান্টিক যারা শিক্ষাবিদ ছিলেন, জাহাজাক রুসুর মতো যারা ছিলেন, তারা মনে করতেন শিশুকে বই দেওয়ারই দরকার নাই, তিনি নাচ গান খেলাধুলা করে শিখবেন, প্রকৃতির সাথে মিশে বড় হবেন। সেটা বলতে ভালো লাগে, কিন্তু পরিশ্রম না করলে কেউ বিদ্যা অর্জন করতে পারে না। পরিশ্রম করার শিক্ষাটা শিশুকে দৈনিক সকালে বয়স অনুসারে 4 ঘন্টা 8 ঘন্টা যদি বসে আপনি তাকে নামাতা মুখস্থ না করান, ভবিষ্যতে তার পক্ষে কঠোর পরিশ্রম করা সম্ভব নাও হতে পারে। কাজে শিক্ষা পরিশ্রম, এটা আমরা মেনে নেব। আমার বক্তব্য হচ্ছে এটুকুই, জাতীয় শিক্ষা যদি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা না করি, অর্থাৎ বাপের পেশায় চিরকাল আমি থাকবো, যেটা বর্ণপ্রথা ভারতবর্ষে ছিল, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, কামারের ছেলে কামার হবে, সেটা ভেঙে দিয়েছে আধুনিক বুর্জোয়া অর্থনৈতিক ব্যবস্থা, যেটার নাম ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন। ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন নতুন একটা বর্ণভেদ তৈরি করেছে, সেটা বলা আমার উদ্দেশ্য। সেটা হচ্ছে গরিবের ছেলেরা ভোকেশনাল এডুকেশনে যাবে, আর উচ্চ শ্রেণীর ছেলেরা, যার মধ্যে মেধা একটা কোটা, 5% মেধাবী ছেলেকে হয়তো নিম্ন শ্রেণী থেকে আইনে আপনি এখানে থ্রো করবেন, ওই যে ডেমোক্রেটিক ফাসাদ তৈরি করার জন্যে, সেটাকে নাম দেবেন আপনি গণতান্ত্রিক শিক্ষা। এটা গণতান্ত্রিক নয়। বর্তমান শিক্ষা গণতান্ত্রিক নয়। বর্তমান শিক্ষা ব্যবস্থা
সমতাভিত্তিক বা ন্যায়ভিত্তিক নয়। এটাকে যদি আপনি করতে চান তাহলে আপনাকে রোগটা কোথায় বুঝতে হবে। আমি 3টা রোগের কথাই বলেছি। শিক্ষা কেন সার্বজনীন নয়, শিক্ষা যদি অধিকার হয়, শিক্ষা কেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত অথবা শিশুর বয়স প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কেন এটা অবৈতনিক নয়। এইটা যদি না করেন তাহলে আপনি শিক্ষা সর্বজনীন করতে পারবেন না। অথচ আমাদের বর্তমান যারা নীতি নির্ধারক, শুধুমাত্র গত সরকারের নয়, বর্তমান সরকারের যারা নীতি নির্ধারক, আমি বর্তমান সরকারকে উৎখাত করার ডাক দিতে এখানে আসি নাই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি অত্যন্ত অনুগত নাগরিক, কিন্তু আমি তবু বলবো বর্তমান সরকারের মধ্যে দেখা যাচ্ছে শিক্ষাকে সংকুচিত করার যে নীতি সেটা থেকে বেরিয়ে আসার কোনো চিহ্ন নাই। বলে কি শিক্ষার গুণগত বৃদ্ধি কথা তারা বলে, তার মানে কি? মানে হচ্ছে শিক্ষাকে সংকুচিত রাখতে হবে। কাজে আমাদের লড়াইটা হবে দুটো প্রশ্নে। শিক্ষাকে আপনি সত্যি সর্বজনীন করতে চান, নাকি শিক্ষা শুধু একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমিত রাখতে চান? তবে প্রশ্ন হচ্ছে সেই শ্রেণীটা কোন শ্রেণী? এটিকে প্রাচীনকালের অভিজাত শ্রেণী, সেটিকে রাজ পরিবার, নাকি সেটা নতুন তৈরি করা ধনতান্ত্রিক একটা অভিজাত শ্রেণী? এইখানে প্রশ্নটা হচ্ছে। যদি শিক্ষায় সমস্ত শ্রেণী, কৃষক, শ্রমিক সহ জেতের সমস্ত মানুষ মেধার প্রমাণ দেওয়ার পরেই তাকে আপনি বলবেন সে মেধাবী, অথবা মেধার প্রমাণ দিতে না পারলে সে মেধাবী নয়। তো যার মেধা নাই সে টেকনিক্যাল এডুকেশনে যদি যেতে চায় যাবে, তাকে যদি আপনি সিপাহীর চাকরিতে নিতে চান দেবেন, কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ না দিয়ে যদি দেন তাহলে যেটাকে ইংরেজিতে বলে ইকুইটেবলের মানে হচ্ছে ইকুয়াল অপরচুনিটিস ফর অল। গণতন্ত্রের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে from each according to his capacities or abilities, to each according to his needs। এটা হচ্ছে গণতন্ত্রের চূড়ান্ত শেষ লক্ষ্য। অনেকে এটাকে কমিউনিজম বলে, আমার কমিউনিজম বলার দরকার নেই, এটাই তো গণতন্ত্র। একটা সমাজে কোনো রকমের শ্রেণী বৈষম্য থাকবে না তা আমি বলছি না, কিন্তু উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীতে লোক নির্বাচনের ক্ষেত্রে পুলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এইটাই আমার মতে সমতাভিত্তিক শ্রেণী। এইটা করার পথে আমরা এখনো এক বিন্দু এগোতে পারিনি। আমরা যেটা এগিয়েছি যে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষাকে আরেকটু প্রসারিত করেছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা একটু বেড়েছে। আমরা এটাকে বলি যে এই পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে। কিন্তু এই পথে আলো জেলে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি 500 বছরেও হবে না। যেমন মার্কিন দেশ আবিষ্কার করার পর এখন 500 বছর পার হয়েছে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর। আমেরিকা, আপনাদের মনে হয় আমেরিকায় বোধহয় এখন দুধের নহর আর মধুর সাগর বয়ে যাচ্ছে, তা নয়। কিন্তু সেখানে ওই শ্রেণী বিভেদ, সেই জাতিগত বিভেদ, সেখানে গলা টিপে মেরে ফেলা সবই আছে। কিন্তু তারপরেও আমেরিকার যে ধন বৈষম্য সেইটার ধারে কাছেও আমরা যাই নাই। আমাদের বৈষম্য অন্য ধরনের। আমাদের এখানে মানুষ খেতে পারে কে খেতে পারে না, পুষ্টি আছে কে পুষ্টি পারে না। এই জন্য বলছি বর্তমানে আমাদের যে জিজ্ঞাসা সেটা হচ্ছে একটি জাতীয় শিক্ষা ব্যবস্থা যদি আমরা করতে চাই, এটা জাতীয় ভাষার ভিত্তিতে শিক্ষাটা দিতে হবে যেন সবাই শিক্ষা আসতে পারে। কিন্তু বিদেশি ভাষার শেখাটা আমাদের জন্য প্রায় বাধ্যতামূলক, যেহেতু আমরা পৃথিবীর মধ্যে থাকি। তাহলে বিদেশি ভাষার মাধ্যমে পড়াতে হবে কেন? আমাদের ভাষাকে উন্নত করার একটা কর্মসূচি তো আমরা 50 বছরও নিতে পারি নাই। আচ্ছা, আগামী 50 বছরে কি করব আমরা? আমি সেই কথাটাই বলছি। অনেকের ধারণা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন কি বিষয় পড়ানো হয় যেটা মাতৃভাষায় পড়ানো যাবে না? আমাদের এখানে ইংরেজি পড়ি আমরা। আমাদের মধ্যে কয়জনে আমরা জার্মান বা ফরাসি জানি? কয়জনে আমরা জাপানি জানি? দু একজন আছে, শাহাদাত সাহেব বসে আছেন, উনি জাপানি জানেন। আমাদের এখানে আলাদা আলাদা পণ্ডিত আছে, কিন্তু সার্বজনীনভাবে আমরা সবাই জাপানি বা রাশিয়ান জানি না। কিন্তু যার যেটা দরকার সে তো পড়তেই পারে। কিন্তু এই জন্য আমি আজকে যদি বলি বাংলাদেশের শিক্ষার মাধ্যম, শাহাদাত সাহেব যদি বলেন জাপানি মিডিয়ামে পড়াইতে হবে, যেহেতু উনি জাপান থেকে পড়ে আসেন, উনি বাংলার চেয়ে ভালো জাপানি বলতে পারেন, এটাকে হবে তা নয়। অর্থাৎ একটা জাতি যখন কোন ভাষার মাধ্যমে তার শিক্ষা দেবে সেটা স্থির করতে পারে না, সে কি পড়াবে বিশ্ববিদ্যালয়ে? আমি এটা বলে শেষ করছি। সকলের ধারণা যে কি এখানে কি ধর্মীয় শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় কি হবে? আমি জানি এগুলি বিতর্কমূলক প্রশ্ন আপনারা করবেন। আমি সিম্পলি বলি, শিশুকে কি কি পড়াই আমরা? মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, যেটার নাম দিয়েছে প্রাকৃতিক বিজ্ঞান। সেটাকে আপনি রসায়ন, জ্যোতিষশাস্ত্র, পদার্থবিজ্ঞান, অ্যাস্ট্রোফিজিক্স ভাগ করেন। আমরা সমাজের সাথে মানুষের সম্পর্ক, পরস্পরের সাথে সম্পর্ক, যেটাকে আমরা পৌরনীতি, সমাজনীতি, নানা নাম দিয়েছি, এথিক্স। আমরা আর কি নাম দিয়েছি? অধিকার ও কর্তব্য। আপনি যে নামে করেন না কেন, আপনার এই জিনিসগুলো পড়াতে হয়। আপনি এখন না বিশ্ববিদ্যালয়ে টের পাচ্ছে ধর্মতত্ত্ব ছিল আগে ইউরোপের সমস্ত শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে। কখন? 19বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। আচ্ছা, তখন এখন তারা বলে ধর্মতত্ত্ব যখন তুলে দিয়েছে, এখন একটা শূন্যতা তৈরি হয়েছে। এটাকে কি দিয়ে ঢাকতে হবে? একটা পচা ধরনের এথিক্স বলে একটা বিষয় পড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে। সেটাকে পিটার সিঙ্গারের বই পড়া, অ্যানিমাল রাইটস। পিটার সিঙ্গারের বই খারাপ তা আমি বলছি না, অর্থাৎ বাংলাদেশে পড়াবার মতো একটা টেক্সট বই লেখারও তাদের সামর্থ্য নাই। এই যদি একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরের অবস্থা কেন্দ্রেই শূন্যতা থাকে, তাহলে আপনি লেখাপড়া হবে কীভাবে? আপনি নিজের ভাষাটা পড়াচ্ছেন না। প্রত্যেক শিশুকে রিজনিং জানতে হয়। রিজনিংয়ের বিশুদ্ধতম প্রকাশ হচ্ছে গণিত।
আপনার বিশ্ববিদ্যালয়ের ভাষা দেখলে আমার মাঝে মাঝে আমার কৌতুক হয়, বলে গাণিতিক অনুষদ লিখেছেন। বাংলাটা জানতে হবে, গণিতও কিন্তু একটা ভাষা। গাণিতিক অনুষদ লেখার কোনো প্রয়োজন ছিল না, গণিত অনুষদ লিখলেই হতো। কিন্তু উনি মনে করেছেন গাণিতিক না, আপনি লিখছেন মানবিকী। আপনার বিশ্ববিদ্যালয়ে এসে আপনাকে সমালোচনা করে যাচ্ছে বলে আমার ঠ্যাং ভেঙে দিয়েন না। হ্যাঁ, বলছি থেকে আমার কথার জবাব দেন। এটা তারা নকল করছে কোথা থেকে? সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে, মানবিকী বিষয়। মানবিক বলার পর আবারকে দীর্ঘিকা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি বলছি আমাদের শিক্ষার যে দুরবস্থা, এটা হচ্ছে এখানে। অনেকে বলছে আমি তো গণিতবিদ, আমার ভাষা নিয়ে করার কি আছে? নো, সমস্ত শিক্ষা ভাষার মাধ্যমে হয়, গণিতের শিক্ষা ও ভাষা ছাড়া সম্ভব নয়। এই যে ছোট ছোট অক্ষর লেখেন, আলফা বিটা গামা এবিসি এক্স ওয়াই জি, এইগুলি সবই কিন্তু ভাষা। এইখানে আপনি কনসলিডেটেড ফর্মুলা আকারে জ্ঞানকে ট্রান্সমিট করেন। তো যা হোক, আমি আজকে বেশি আর না বলি, আপনাদের প্রশ্ন এখন শুনি। আমার যে বক্তৃতার নাম হচ্ছে রূপরেখা। এই আমার সব কথাই নকল করা, কিন্তু এটা কোনোটাই আমি করি নাই, ইংরেজি থেকে অনুবাদ করেছি। আউটলাইন্স বলে, আমি একটা শব্দ লিখেছি ইংরেজিতে, লিনিয়ামেন্টস অফ অ্যান ইকুইটেবল অ্যান্ড ডেমোক্রেটিক ন্যাশনাল এডুকেশন পলিসি। কিন্তু ইংরেজিতে লিখেছে, বাংলা আর পলিসি লিখলে খারাপ লাগে বলে ব্যবস্থা বানিয়েছি। আশা করি আমার কথার মধ্যে অনেক অসম্পূর্ণতা, অনেক ভুলভ্রান্তি আছে। আপনাদের প্রশ্নগুলো আরেকটু বেশি ভুলভ্রান্তি করার সুযোগ পাবো। ধন্যবাদ।